তোমাকে যে ছবিটা পাঠালাম ওটা তুমি দেখলে? ভাই ওটা তো তাও বস লজিকের এডিটেড ছবি। অরিজিনাল যে ছবিটা অ্যাকচুয়ালি নিয়েছে ওই ভিড়ের মধ্যে ও দাঁড়িয়ে আছে, যে ফটোগ্রাফার ভাই তাকে টাকা দেওয়া উচিত, যা তুলেছে শটটা। ওটা ওটা পিটার পার্কারের তোলা শট। যে জনা জেমসন এখন বলছে, ভাই কি যে জনা shot জেমসন ভাই। এখন বলছে যে usual rate. If you want the shots, double the money. ওই সিনটা মনে আছে ভাই? কিছু শট ভাই ওটাও। আমি একটা কথা তোমাকে বলি, এরকম জিনিস খুব কম আছে। আমার যদি কোনো জিনিস শুরু থেকে ভাল লাগে তো সেটা আমার কনসিস্টেন্টলি ভালোই লাগে, বাট শুরুতে আমার পছন্দ ছিল না, পরে গিয়ে আমি ফ্যান হয়ে গেছি, এটা খুব রেয়ার ইনসিডেন্ট। ওকে, সেটা কোনো সিনেমা বলি, খাবার বলি, বই বলি, কোনো ক্যারেক্টার বলি। টম হল্যান্ডের স্পাইডারম্যান প্রথম সিনেমা আমার মোটামুটি লেগেছে, দ্বিতীয় সিনেমাটা তো বেকার লেগেছে, একদম ভাটের মিস্টেরিওর সাথে সঙ্গে যেটা। 3 নম্বর সিনেমাটা আমার দারুণ লাগে, কিন্তু টম হল্যান্ডের লাস্টে এসে যে স্যাক্রিফাইসটা, ওর পুরো ক্যারেক্টারটার আর্ক যেভাবে খোলে না। এবং আমি তোমাকে এটা বলে দিচ্ছি, আজ অবধি আমরা কোনো ক্যারেক্টারের কোনো ইন্টারপ্রিটেশনের কটা আমরা জিনিস পেয়েছি। ক্রিশ্চিয়ান বেল 3টে সিনেমা করেছে, ঠিক আছে, ক্রিস্টোফার রিভের 2টো সিনেমা ভালো ছিল, তারপরে 2টো সিনেমা একদম বাজে। হেনরি ক্যাভিল, বেন অ্যাফ্লেকে তো ঢুকছি না, ওগুলো সব ইনকমপ্লিট, ওগুলো বাদ দাও। স্পাইডারম্যান টম হল্যান্ড, আমরা ইয়াং স্পাইডারম্যানের 3টে সিনেমা পেতে চলেছি, আর স্পাইডারম্যান পুরো বড় হবে, অ্যাডাল্ট, সেটার আমরা 3টে সিনেমা পেতে চলেছি। এবং টম হল্যান্ডের এই যে ইন্টারপ্রিটেশনটা না ওর ক্যারেক্টারের, এটা সব থেকে আইকনিক ওয়েতে গিয়ে শেষ করবে। অ্যাভেঞ্জার্সেও আছে, যদি করতে দেয়, করতে দেবে না কেন ভাই? এদের কত তুর্কি আছে, এই সিনেমাটা $1 বিলিয়ন তো কামাবেই। দেখো, ব্র্যান্ড নিউ ডে 1 বিলিয়ন কামাবেই, ঠিক আছে। শোনো ভাই, যতই বলো যাই বলো, and this is calling to every MCU fan, every DCU fan, every ঝাটের বালের fan, every whatever the flying fuck fan. শোনো ভাই, যত ইউনিভার্স আনো যাই আনো, কয়েকটা জিনিস ইজ কনসিস্টেন্ট: সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, উলভারিন। ভাই টাকা কামাবেই, হেল আনো, হেভেন আনো, যাই আনো, সুপারম্যান বাদ দিলাম, ব্যাটম্যান, স্পাইডারম্যান, উলভারিন টাকা কামাবেই। যা ইউনিভার্স আনো, যেখানে খুশি ঢুকাও। ডেডপুল একটা বালচোদ একটা মাল, লাস্ট মোমেন্টে হঠাৎ করে দু বছরের আগে বাচ্চা একখানা, ও ও হলো নতুন জেনারেশনের পাঞ্চিং ব্যাগ। ও রায়ান রেনল্ডস কে 2খানা থাপ্পড় মারলে ঠিক হয়ে যাবে, ও বাদ দে। ডেডপুল এন্ড উলভারিন $1 বিলিয়ন কামাতো না যদি হিউ জ্যাকম্যান উলভারিন না থাকতো, আমি লিখে দিই। ওটা যা ঝাটের বালের সিনেমা, লিখে দিচ্ছি আমি তোকে। ওই হিউমার নেওয়ার না একটা এজ আছে, ঠিক আছে? ওই সেলফ রেফারেন্সিয়াল উইঙ্ক উইঙ্ক, নাচ নাচ, নড নড হিউমার, ওটার না একটা এজ স্কেল আছে। ওই এজ স্কেলের পরে না নেওয়া যায় না, তখন মনে হয় রায়ান রেনল্ডস কে ঠাকিয়ে একটা চড় মারে। আচ্ছা, ডেডপুল ক্যারেক্টারটা তোমার খুব একটা বেশি পছন্দ না? তোমার ডেডপুল কি করে বেশি পছন্দ না? না, আমার এমনি পছন্দ না। আমার রাইটার্স যারা লেখে তারা হয়তো ভালো হয়, বাট ডেডপুল এজ আ ক্যারেক্টার ইটসেলফ আমার বিশাল কিছু পোষায় না। তোমার তো ডেডপুলের যে ক্রিয়েটার রব লিয়েফেল্ড, ওকেও তোমার পছন্দ না? ও একটা খুব শুদ্ধ বাংলা স্টোরিতে তো সেদিন দেখলাম পুরো ধুয়ে দিয়েছো, ঠিক আছে? স্টোরিতে তো সেদিন দেখলাম পুরো ধুয়ে দিয়েছো। ও একটা চুরি ভাই, ও বাদ দে। পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, রাত 1টা বাজতে চললো, এখন অত ভদ্র হতে পারছি না। রাত 1টার পরে আমরা জানোয়ার হয়ে যাই। রব লাইফেল্ড হলো এক নম্বরে মাদার বোর্ড একখানা, রব লাইফেল্ড।
রব লাইফেল্ড হলো এমন একটা লোক, কেভিন ফাইগি ওকে ডিনারে ইনভাইট করেনি, সেজন্য এখন কেভিন ফাইগির উপরে গোসা হয়েছে, সেজন্য সবকিছুর ব্যাপারে ক্যাচাল করছে। সিমিলারলি জেমস গান যেদিন গোসা করে ওকে ইনভাইট করবে না, জেমস গানের উপরেও গোসা হবে, খুব সিম্পল। বানিয়েছিস তো ডেথ স্ট্রোকের থেকে কপি করা একটা ক্যারেক্টার, সেটাও একটা ডায়াগ্রাম। যে ক্যারেক্টারটা ডেডপুলকে ফেমাস করেছে, যে ক্যারেক্টারের পার্টটা ফোর্থ ওয়াল ব্রেক করে ইয়ার্কি মারাটা, ওটা তো তুই করিসনি। ওটা রব লাইফেল্ড বা ফাবিয়ান নিশিয়েজা লেখেনি, ওইটা এনেছিল জোকে। তো এত ক্যাচ করার কি আছে ভাই? একটা কপি করে, একটা ট্রেস করে ডায়াগ্রামের রং পাল্টে দিচ্ছি, এর থেকে বেশি তো কিছু করিসনি। চুপচাপ থাক না, বেশি ভাট বকে। পাও তো আঁকতে পারিস না, বডি অ্যানাটমি স্ট্রাকচার মাথা মুন্ডু কিছু নেই। ওর ক্যাপ্টেন আমেরিকার ডায়াগ্রামটা দেখবি, ওর চেস্ট থেকে মনে হচ্ছে যেন কেউ একজন ওকে স্টেরয়েড দিয়েছে ক্যাপ্টেন আমেরিকা। আমি 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 দেখেছি, আঁকতে তো তবে পারিস এই না কিছু, না ভাট বকে। ডেডপুলের সাথে কিন্তু ক্যাপ্টেন আমেরিকার হেভি ডার্ক একটা মোমেন্ট আমার মনে আছে কমিক্সে, যে ক্যাপ্টেন আমেরিকা কাইন্ড অফ ওকে বিট্রে করবে এবং ও সেটা বুঝতে পারবে, এবং ক্যাপের সাথে ও কাইন্ড অফ মারামারিতে পর্যন্ত চলে যাবে, এবং ও বলবে ক্যাপ্টেন আমেরিকাকে যে আমাকে সবাই ইউজ করে, ঠিক আছে, আমি তোমাকে ভেবেছিলাম তুমি বাকিদের থেকে আলাদা, তুমিও লাস্ট অফ দিছি আমাকে ইউজই করলে। যাই হোক, শোনো, তোমাকে স্পাইডারম্যানের পোস্টারের ব্যাপারে কথা বলি। এখন তো দেখছি যে সবাই বলছে যে যে সুপারহিরো সিনেমাতে কালার ফেরত চলে এসছে, ফ্যান্টাস্টিক ফোর খুব কালারফুল, সুপারম্যান খুব কালারফুল, থান্ডারবোল্ট খুব বন্ধুত্ব, খুব পজিটিভ মেসেজের ওপরে। এই যে স্পাইডারম্যানের পোস্টারটা যেটা নিয়ে এত কথা হচ্ছে, এই এডিটেড ভার্সনটা বাদ দাও, এই আগুনের মধ্যে থেকে স্পাইডারের চিহ্ন উঠছে, এগুলো ক্রিস্টোফার নোলান যখন সিনেমা করতো তখন এরকম লেভেলের পোস্টার আসতো, ঠিক আছে। স্পাইডারম্যানের যে ছবিটা এত ভাইরাল হয়েছে, যেটা নিয়ে এত কথা, এই ছবিটার মধ্যে কি আছে, কেন এত ভাইরাল? শুধু স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে? এই কিছুদিনের মধ্যে তো স্পাইডারম্যানের অনেক ছবি এসছে, পার্টিকুলারলি এই শটটা এত এপিক কেন লাগছে? কি কি মনে হয় তোমার? আমি বললাম তো, কয়েকটা জিনিস ইউনিভার্স ট্রান্সেন্ড করে। স্পাইডারম্যানের অ্যাজ আ কনসেপ্ট, স্পাইডারম্যান এর সিম্বলই তো প্রচন্ড রিলেটেবল। একটা লোক আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, নিজের ভুল, ওইসব কারণের জন্য ঝামেলার মধ্যে পড়ছে, বাট হি ইজ ট্রাইং টু গেট আপ অ্যান্ড হি ইজ ট্রাইং টু গো অ্যাবাউট অ্যান্ড বি আ হিরো বিকজ হি বিলিভস ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি। ওই হিরো কথাটা বাদ দিলে বাকি যা যা জিনিস হয়েছে, কোন মানুষ ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করে না? কোন মানুষের ওটা মনে হয় না যে আমাকে কেউ বুঝতে পারে না? কোন মানুষের এটা মনে হয় না যে আমাকে ঠিকঠাক করে ভ্যালিডেশন দেওয়া হচ্ছে না, যা আমি করতে চাইছি সেটা ভুল হচ্ছে? ও তো তৈরি হয়েছিল বাই স্ট্যানলি আর স্টিভ ডিটকো, দ্যাট হি ইজ গোয়িং টু বি রিলেটেবল টু আ জেনারেশন অফ ইউথ। ও তো তৈরি হয়েছিল ওভাবে। তারপর জেএমএস ও ইউথটাকে পুরো অ্যাডাল্ট করে দিল, অ্যাডাল্ট করে তখন দেখালো যে অ্যাডাল্টসরাও এই জিনিসটা ফিস করতে পারে। তো বললাম তো, ওই হিরোটা ইউনিভার্স ট্রান্সেন্ড করে। এমসিইউ বাদ দাও, এটা যদি সোলো স্পাইডারম্যান সিনেমা হতো, এটা তাও 1 বিলিয়ন। আমার গিয়ে কোথাও কি মনে হয় জানো তো, এই যে আমরা লাইট করার চক্করে যে একটা হিরো তার প্রতিকূলতাকে কাটিয়ে ওঠা, তার স্ট্রাগল, এবং তার থেকে অনেক বিভীষিকার সাথে সে লড়াই করছে, সে পড়ে গিয়েও সে উঠে দাঁড়াচ্ছে, এইটার মধ্যে যে এপিক সেন্সটা রয়েছে না, যে যে ইটস অ্যান এপিক, ইট ইজ গোয়িং টু বি এপিক। তুমি স্পাইডারম্যানের যেই ফটোটা নিয়ে এত ভাইরাল হয়েছে, যে ও কিন্তু দেখে মনে হচ্ছে কোথাও একটা উঠে দাঁড়াচ্ছে, এবং ওর চারপাশে প্রচুর লোক ঘিরে দাঁড়িয়ে, এবং ও যে উঠে দাঁড়াচ্ছে এরকম কিন্তু নয় যে একদম মাথা তুলে একদম বুক চিতিয়ে, ও জাস্ট উঠে দাঁড়িয়েছে, কাইন্ড অফ মার খাওয়ার পরে কেউ যখন উঠে দাঁড়ায় এরকম ভাবে যে মাথা নামানো থাকে। ওকে, আরে আরে সব থেকে আমার মর্লুন অ্যাজ আ ভিলেন বিশাল কিছু আহামরি লাগে না, ঠিক আছে? ও প্রচন্ড ভাবে একটা ওয়ান ট্রিক। আমাদের একটা কথা বলো তো, মর্লুন কি এই সিনেমায় কি থাকবে? না 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 না, কোনো চান্স নেই ভাই। আমি একটা কথা বলছি, শোনো, আমি তোমাকে তো দেখালাম ওই বইটা আমি কিনেছি, আমি মায়েরই বলছি, যদি ওরা শুধুমাত্র একটা স্পাইডারম্যান ভার্সেস মর্লুন যদি করে,
অ্যান্ড আমি এটা পড়তে পড়তে আমি রিয়েলাইজ করছিলাম যে আমি তো অনেক আমেরিকান পেজ অনেক জায়গায় অনেক কনভারসেশন দেখি, মৌলুনের নাম আমেরিকান রিডাররা পর্যন্ত 10%ও নেয় না। বাট এত এপিক একটা গল্প কি করে নেয় না, কি করে লোকে মৌলুন না, বেশি কথা বলে? কারণ মরলুন ইজ এসেনশিয়ালি স্পাইডারম্যানের ডুমসডে। দ্যাটস এসেনশিয়ালি হোয়াট হি ইজ। ও তৈরি হয়েছিল স্পাইডারম্যানের ডুমসডে, আর ডুমসডেও অ্যাজ আ ক্যারেক্টার ওকে ওই একবারই নেওয়া হয় ডেথ অফ সুপারম্যানে। আর কমিক্সে মরলুনকে এখন মোটামুটি জোক বানিয়ে ফেলেছে। মরলুন এখন সিনেই নেই, মরলুনকে পুরো জোক বানিয়ে ফেলেছে। মরলুন ইজ আ পার্ট অফ আ রেস কল দ্য ইনহেরিটার্স, যারা স্পাইডার ভার্সে বাকি স্পাইডারম্যানদের এনার্জি খাবে, এইসব করে করে মরলুনকে পুরো ডাইলিউট করে দিয়েছে। আগেন আমার মরলুনের ক্যারেক্টারটা নিয়ে বিশাল কিছু বক্তব্য নিয়ে ওটা বিশাল কিছু আহামরি লাগে না, কিন্তু মরলুনের সাথে যখন ওই ফাইটটা হচ্ছে ও প্রায় মরে যাবে আর কি, ওই অবস্থায় যে উঠছে, উঠে যে ও লড়াইটা করছে। আগেন মানে you are essentially creating a character who has so much power, but he doesn't know how to handle it. He doesn't know how to handle the dual responsibilities of being a hero and being a man. এটা তো এসেনশিয়ালি তাই। আমি এমনি বলছি ওই ছবিটা অসাধারণ, ওই ছবিটা ক্যাপচার্ড এভরিথিং ইন ওয়ান ফ্রেম, পুরো ক্যাপচার করে দিল ইন ওয়ান ফ্রেম ওই শটটা। এবং ওই শটটা এত ভালো শট, কারণ যে ফটোগ্রাফার নিয়েছে সে নিজেও এত ভাবে, দ্যাট ইজ বাই দ্যাট ফটো ইজ টু, ও নিজেও এত ভাবে। এটাকে ইংরেজিতে বলে সেরেন্ডিপিটি। সব হয়ে গেছে একসাথে, সব মানে একটা বিটিএস ছবি, ওটা পোস্টারের পারপাসে বোধহয় তোলা হয়নি। ইভেন কি এই স্পাইডারম্যান সিনেমার আর কোনো পোস্টারের দরকার হবে না, ঠিক আছে? এই ছবিটা পোস্টার লাগবে না। দিস ইজ আ রাইট, দিস ইজ আ রাইট। ওকে, যদি ওরা স্পাইডারম্যান, তবে সব থেকে আয়রনিক হলো মার্ভেল অ্যাজ আ স্টুডিও এই সিনেমাটাকে বেশি মার্কেট করবেই না, which is ironic because this is Sony, মার্কেট করবে সোনি। মার্ভেলের সব থেকে আয়রনির ব্যাপারটা হলো মার্ভেলের এখন বাজে সময় চলছে এবং একটা সোনি সিনেমা ওটার থেকে বেশি টাকা কামাবে, এবং আমি গ্যারান্টি দিচ্ছি কামাবেই এই সিনেমাটা কামাবেই। মানে স্পাইডারম্যানের রাইট তো পার্শিয়ালি তো মার্ভেলের কাছেই তো রয়েছে। পার্শিয়ালি না, স্পাইডারম্যানের পুরো রাইটসই সোনির কাছে, বাট স্পাইডারম্যান ইজ অন লোন টু মার্ভেল, অন লোন বেসিক্যালি। মার্ভেলের অনেক ক্যাচরা আছে, মার্ভেল এই জিনিসপত্র ইউজ করতে পারবে না যতক্ষণ না সোনি বলছে, ততক্ষণ মার্ভেল কিছু কিছু জিনিস স্পাইডারম্যান ইউজ করতে পারবে। সোনির অনেক হ্যাপা আছে, সোনি ছাড়ে, সোনি তো জানে আমার কাছে ভাই গোল্ড মাইন আছে, আমি একটা মোটামুটি ঠিকঠাক সিনেমা বানালেই আমি পয়সা কামাবো, এবং এখানে তো মনে হচ্ছে ভালো সিনেমা। অমর, তো তোমার ভয়েস কিন্তু খুব কাটছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। তোমার ভয়েস কিন্তু খুব কাটছে। হ্যাঁ, মাঝখানে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। আচ্ছা, তুমি তোমার নেটওয়ার্কটা তাহলে করো। আর বিহাইন্ড দ্য সিন ভিডিওগুলো নিয়ে তোমার কি বক্তব্য? ঠিক আছে, মানে ও সুইঙ্গিং করছে, which is like মানে ঠিক আছে, মানে জন ওয়াটসের সিনেমাগুলোতে যে সুইঙ্গিং গুলো বিশাল ভালো ছিল তা নয়, এবারে হোপফুলি সুইঙ্গিংটা বেটার করবে। আমি দেখলাম মার্ক ওয়েব না জন ওয়াটস কে যেন এটা নিয়ে যেন বক্তব্য রেখেছে যে এটা ভালো কেন। জন ওয়াটস বোধহয় তোমার এই অ্যামেজিং স্পাইডারম্যানের 1-2 ডাইরেক্টর। না, ও হোমকামিং, ফার ফ্রম হোম আর নো ওয়ে হোমের ডাইরেক্টর। এটার ডাইরেক্টর কে? এটার ডাইরেক্টর হল ডেস্টিন ড্যানিয়েল ক্রেটিন, যে শাংচি বানিয়েছে। হঠাৎ করে শাংচির ডিরেক্টরকে দিল কেন? সনি যদি করে, জন ওয়াটস তো করবে না বলেছে, আর ডেস্টিন ড্যানিয়েল ক্রেটিন অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনাস্টি করতে যাচ্ছিল, তারপর ক্যাং তো গেল উড়ে, সেই জন্য এখন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটিন আছে বসে লিটারালি।
মার্ভেল বললো তুই এই সিনেমাটা করে দে। মার্ক ওয়েব এখন কি করছে, যে অ্যামেজিং স্পাইডারম্যান 1-2 বানিয়েছিল? ও তো মনে হয় রিসেন্টলি কোনো একটা টিভি শোর এপিসোড বানালো মনে হয়, আমার খেয়াল নেই। টিভি শো বানাচ্ছিল মাঝখানে, মনে হয় একটা সিনেমাও করেছিল, বাট আমি দেখিনি সিনেমাটা। তবে এই স্পাইডারম্যানে মানে এত বেশি সেটের ভিডিও লিক হচ্ছে না, জিনিসটা মনে হয় যে একটু ওভারডু হয়ে যাবে কিছুদিন বাদে। তবে এই পিকচারটা আমি বললাম তো, এই পিকচারটা স্পাইডারম্যানকে হাজার প্রবলেম থেকে বাঁচিয়ে দেবে, ঠিক আছে? মানে মার্কেটিং হয়ে গেল, এই ছবিটাই একদম মানে আলটিমেট, ঠিক আছে? কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, লিটারালি আর কিচ্ছু লাগবে না, 1 বছরের জন্য ওদের মার্কেটিং ডান মোটামুটি, লিটারালি আর কিচ্ছু চাই না ওদের। আরে হালকার পানিশারের কি কি খবর, এরা কি করছে এই সিনেমাতে? আমি মোটামুটি যা গল্প বুঝে গেছি, ঠিক আছে? বেসিক্যালি এটা হলো বেসিক্যালি মিস্টার নেগেটিভ, আমাদের মহান মিস্টার নেগেটিভ যে স্পাইডারম্যান 4-এ আছে, মানে সে স্পাইডারম্যানের গেমটাই ছিল ভিলেন। ও মিস্টার নেগেটিভ হলো এমন একটা লোক যে আর কি মানে ও মানে অল্টার ইগো হলো মার্টিন লি, একটা মানে বেনিফ্যাক্টর বিজনেসম্যান কাইন্ড অফ। আর ও হলো ওর অল্টার ইগো মিস্টার নেগেটিভ হলো একটা গ্যাংস্টার। ওর বেসিক পাওয়ার হলো ও আর কি নিজের চেহারাটাকে একটা ফিল্ম নেগেটিভের মতো ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেয়, আর ওর পাওয়ার থেকে ও মানুষের মধ্যে যে অ্যাগ্রেশন আর যে ডেয়ারিং টু বা ইগলনেস এর ব্যাপারটা ওটাকে বাইরে এনে ফেলে, মানুষের মধ্যে কন্ট্রোলটা কম থাকে। আমি বেসিক গল্প যা বুঝতে পেরেছি, মিস্টার নেগেটিভ তো গ্যাংস্টার, ওই গ্যাংস্টারদের মধ্যে ঝামেলা চলছে, ওইখান থেকে পানিশারের সাথে ঝামেলাটা লাগে। আমি খালি ভাবছি যে পানিশার মিস্টার নেগেটিভের সামনে পড়লো, পানিশার যার মধ্যে থেকে অ্যাগ্রেশন বার করে আনবে, মানে হয়তো দেখলি মিস্টার নেগেটিভ বার করতে গিয়ে দেখছি যে ওর পাওয়ার কাজ করছে না, কারণ কি বার করবে, মানে কি বার করবে, ঠিক আছে? মানে তুমি যেই মুহূর্তে এটা বললে না, আমি খালি ভাবছি যে হাল্ক আর পানিশার ভার্সেস মিস্টার নেগেটিভ, রেস্ট ইন পিস মিস্টার নেগেটিভ, ঠিক আছে? দুনিয়ার লিটারালি সব থেকে অ্যাগ্রেসিভ দুটো হিরো। গল্পটা যেটা দাঁড়াবে সেটা হলো, হাল্কটা তো প্রফেসর হাল্ক হয়ে আছে, ও মাল মিস্টার নেগেটিভের সামনে পড়বে, মিস্টার নেগেটিভ ওকে স্যাভেজ হাল্ক করে দেবে। ওটাই হবে বেসিক্যালি ফাইনাল ব্যাটলটা। মোস্ট প্রবাবলি স্পাইডারম্যান আর পানিশার হাল্ককে আটকানোর চেষ্টা করবে, এইটাই ব্যাটল হবে। লোকজন যা খিল্লি করছে না, বলছে হাল্ক ভার্সেস পানিশারের ফাইট, এটাতে ওই 2008-এর হাল্কের সিনটা ইউজ করছে। ওর সামনে গিয়ে ওই বলো না অ্যাবোমিনেশনের ওই লোকটার নাম কি, লোকটার নামটা ভুলে যাচ্ছি আমি, ওই টিম রথ ক্যারেক্টারটার নামটা ভুলে গেছি আমি। তো ওই রকম ষাটি একটা লাথি মারবে হাল্ক, ঠিক আছে? পানিশারের খেলা শেষ। খুব খুব আজগুবি একটা রোস্টার হচ্ছে, কিন্তু মানে হিরোদের যা রোস্টার যেটা হচ্ছে, পানিশারের সাথে স্পাইডারম্যান বোঝা যায়, বাট তার সাথে হাল্ক, স্পাইডারম্যান আর হাল্কের মারামারি হয়েছে কমিক্সে কখনো? নট মিস্টার, হ্যাঁ মানে না, হাল্কের সাথে কতটা মারামারি হয়েছে জানি না, হাল্কের সাথে কনফ্রন্টেশন হয়েছে। হাল্ক তো লিটারালি বলেছে, ও মনে আছে কমিক্স এর মধ্যে স্পাইডারম্যান ওই মানে সিভিল ওয়ারের পরে তো ওয়ান মোর ডে হয়, তারপরে ব্র্যান্ড নিউ ডে সময় স্পাইডারম্যান আর কি বেসিক্যালি এমন করে যে লোকজন যাতে ভুলে যায় ওর আইডেন্টিটি। হাল্কের সাথে একটা কনফ্রন্টেশন আমি পড়েছি হাল্ক ওকে বলবে যে পিটার, ও খুব অবাক হয়ে যাবে যে কি করে তুমি আমাকে কি করে চিনতে পারছো হাল্ক, তখনও বলবে যে ব্রুস ব্যানার কিন্তু ভুলে গেছে তোমাকে, আমার মনে আছে, হাল্ক তোমাকে বলেনি। হ্যাঁ আমার মনে না, হাল্কের সাথেও কনফ্রন্টেশন হয়েছে, এমন না যে হয়নি। আর পানিশারও তো ইফ আই এম নট মিস্টেকেন একটা স্পাইডারম্যানের কমিকেই ইন্ট্রোডিউস করেছিল। হ্যাঁ আমার রাইফেল দিয়ে স্পাইডারম্যান কে এম করছে। হ্যাঁ, ও স্পাইডারম্যানের ভিলেন হিসেবেই এসেছিল পানিশার প্রচুর ইভলিউশনের মধ্যে দিয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি তোমাকে আর একটা জিনিস বলি, আমি এটা কমিক্সে পড়েছিলাম বছর 5-6 আগে।
দেখো সাংচির ডিরেক্টর এটা বানাচ্ছে, তাই তো? সাংচিকে তুই ইস্টার এগ তো রাখবে কিছু না কিছু, শিওর। এরকম কিন্তু একটা স্টোরি লাইন ছিল যেখানে সাংচি হাল্ককে ফাইটিং শিখিয়েছে, ওকে? এবং হাল্ক লাইক ওই মনাস্টারিতে যায় এবং কুংফু টুংফু সে মানে সেলফ কন্ট্রোল ওসব জিনিসপত্র সে করে, এবং হাল্ককে সাংচি ট্রেনিং দেবে। আমার গল্পের নাম মনে পড়ছে না। সাংচি আমি হালকে ট্রেনিং দেবে, আমি এই গল্পটা পড়িনি। আমি এই গল্পটা পড়েছি সাংচি স্পাইডারম্যানকে ট্রেনিং দিয়েছে ফাইটিং এ, স্পেশালি কারণ স্পাইডারম্যানের একটা গল্প ছিল আমার মনে আছে, যখন স্পাইডার সেন্সটা উড়ে যায়, ঠিক আছে, স্পাইডার সেন্সটা নেই, তখন স্পাইডারম্যান লিটারালি মানে পাওয়ারলেস হয়েছে, মানে ও মানে ভাবতে পারেনি যে স্পাইডার সেন্সের উপরে কতটা ডিপেন্ডেন্ট ওয়াইল ইজ ফাইটিং। তো তখন ও মানে নিজেকে ট্রেন করার জন্য সাংচির কাছে যায়, সাংচি ওকে ট্রেনিং দেয়। এটা ট্যান স্লটেরই রানটাতে ছিল না। জানো তো সাংচি ক্যারেক্টারটাকে তোমার কেমন লাগে? এমসিইউটা ঠিক পারেনি করতে। সাংচি ক্যারেক্টারটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমার এমসিইউর সাংচিকে একদম পছন্দ নয়। এমসিইউ সাংচি সিনেমাটা কেন ভালো লাগে বলতো? একটা মানুষের জন্য, সাংচির বাবাটা আছে টনি লিয়াং, একজন বাঘা একটা একা সিনেমাটাকে উঠিয়ে দিয়েছে। লোকটা যা অভিনয় করেছে ওই সিনেমাটায়, মোটামুটি ওকেই দেখতে হয়। আমি মনে হচ্ছি 10 বছর আগে মার্ভেল যদি স্টার্ট হতো, এই তো সাংচি হিসেবে ঢুকতো, কাউকে লাগতো না, এ একাই উঠিয়ে দিত লিটারালি। হ্যাঁ, মানে আমরা আয়রন ম্যানের সাথে ম্যান্ডারিনের একটা ট্রিলজি যদি পেতাম, যেটা মনে হচ্ছিল ওই অল হেল দ্য কিং ওই শর্টটা যখন এসেছিল তখন সেটা মনে হচ্ছিল যে ভাই। তবে আমি তোমাকে সাংচির ব্যাপারে একটা কথা বলি, আমি সাংচির ব্যাপারে পড়েছি খুব কম, আর সাংচিকে নিয়ে আমি পড়িনি। ডেয়ার ডেভিল মার্বেল নাইটস এর যে সিঙ্গেল ইস্যুগুলো আমার কাছে রয়েছে তার মধ্যে সাংচি ছিল, এবং সাংচির একটা ভিলেন ছিল যাকে একটা নিনজাই বলা যায়, এবং সেই নিনজাটা মানে ওই তোমার মানে হুক টাইপের ওয়েপন দু হাতে দুখানা নিয়ে ইউজ করতো, কাইন্ড অফ কোয়েশ্চেন মার্কের মতো দেখতে, এরকম একটা মাস্ক পরতো, বডিটা খোলা, শোল্ডার প্যাড আর তলায় প্যান্ট, ভালো রকমের নিনজা। এবং মার্বেল নাইটস এর যে সাংচি, তার ড্রেস ফেস কিন্তু এরকম নয় যে লাল রঙের জ্যাকেটের মতো চাইনিজ কুর্তা টাইপের আর ব্ল্যাক কালারের প্যান্ট, তার কিন্তু ছিল যে ওই ক্যারাটেদের যেরকম ড্রেস হয়, রেড কালারের গোল্ডেন কালারের ইয়ে পরা, হ্যাঁ, আর ব্লু কালারের প্যান্ট বা ব্ল্যাক কালারের প্যান্ট খুব সম্ভবত। তো আমার কাছে মার্বেল নাইটস এর একটা কমিক্স ছিল যে ওই লোকটার সাথে, ওই লোকটার নাম ভুলে গেছি আমি, ও সাংচিকে ফাইনালি অ্যাটাক করেছে, এবং মানে ওই 22 পাতা জুড়ে ওদের ফাইট হচ্ছে, খালি ফাইট হচ্ছে। হ্যাঁ, ইয়ে দারুণ লেখা আর কি দারুণ কমিক্স। এবং ওরা প্রথমে আন্ডারগ্রাউন্ড থেকে মারামারি করতে বিল্ডিং এ ঢুকবে, সেখান থেকে রাস্তায় আসবে, এবং ওই ভিলেনটা লাইক বুলসাই এর মতো লেভেলের, মানে জিনিসপত্র থ্রো করলে পরেই মানে মৃত্যু, ঠিক আছে? আর ওর কাছে প্রচুর ওয়েপেন রয়েছে, মানে ওর ওই ড্রেসের ওই লোয়ার পোর্শনের যে বেল্ট আর ওর পায়ের মধ্যে বিভিন্ন রকম তোমার ফোলস্টার রয়েছে, ওয়েপেনের কোনো শেষ নেই। ইভেন কি ওর গ্লাভসেও, মানে ওর একটা গ্লাভসেই এখানে বোধহয় 70-80 রকমের মানে ডার্ট থেকে শুরু করে ওই স্টার থেকে শুরু করে মানে নিনজাদের যেরকম টাইপের ওয়েপেন হয়, দারুণ ছিল। এবং সাংচি কিন্তু আমি তখন পড়ে আমার মনে হয়েছিল যে সাংচি যথেষ্ট সাইলেন্ট একটা ক্যারেক্টার কিন্তু খুব ডেডলি, ওকে? তারপরে আমি এই সিনেমা সাংচিকে দেখে ধেড়ে মারলে এটা কি বা ইস, আমার টু বি ভেরি অনেস্ট একটারটাকেও পোষায় না, একটারটাকে তো একেবারেই পোষায় না। আর এখানে যেরকম ভাবে দেখিয়েছে সাংচি, আমার খুব লজিকলেস একটা ফিল্ম লেগেছে, মানে যেটা রীতিমতো হাস্যকর, মানে ওই আমাদের যশরাজের যে স্পাই ফিল্মগুলো আছে ঠিক ওই লেভেলের হাস্যকর একটা সিনেমা লেগেছে। যে ভাই তুই তো ছেলে মেয়ের গলার লকেট তুই নিতে চাস, তোর অর্গানাইজেশনের ব্যাপারে কেউ না জানুক, এদিকে তুই তাদের গলার লকেট আনানোর জন্য তাদেরকে এমন পাবলিক প্লেসে তুই অ্যাটাক করছিস, কোনো পাবের বাইরের বিল্ডিং বে বা কোনো পাবলিক বাসের মধ্যে, যে ভাই যে কেউ জানতে পেরে যাবে। এবং ক্লাইম্যাক্সটা তো আরো মানে 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 কি বলবো না, একদম হতচ্ছেদ্দা মাগাড়া ক্লাইম্যাক্স। ও যাদের শুধু ভিজুয়াল ভালো লাগে তাদের হয়তো কুল লাগবে। টনি লিভিং আমি বলবো তো ওয়েস্ট করেছে, বা বিকজ পুরো ওয়েস্ট তো করেইছে।
ম্যান্ডারিন ক্যারেক্টারটাকেই পুরো গাধার গাড়ে পুরো ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে ও করেছে বলে যেটুকুনি ভালো লেগেছে। তাই তো, ওর জায়গায় এখানে সো অ্যাক্টর যদি থাকতো, সে কারণ ম্যান্ডারিনের অ্যাপিয়ারেন্স এত ছোটই না। টনি লিউং এর যতগুলো মোটামুটি যতগুলো সিন আছে, ওই যে ওর একটা সিন আছে, ও যে বিছানায় বসে আছে, ওর মাথাটা যে এগুলো করছে, ও যে চিন্তা করছে ও কি করবে, ওই সিনটা। তারপরে ওই নাইট ক্লাবে বাচ্চা সাংচিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, নাইট ক্লাবে বাচ্চা সাংচিকে নিয়ে যাচ্ছে, তারপর নাইট ক্লাবে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি টনি লিওন লড়াই করছে। ওই সিন গুলো মানে মোটামুটি যা প্রেজেন্স লোকটা, তো ওটাই বলছি, এরকম একটা অ্যাক্টরকে এইভাবে কে ওয়েস্ট করে? মার্ভেল করে। আর ডিসির কথা তো বাদই দিলাম, ঠিক আছে, ডিসির কথা তো বাদই দিলাম, ছেড়ে দাও, এসব ভেবে লাভ নেই। আচ্ছা, তুমি তো ক্র্যাভেনের লাস্ট হ্যান্ড তো কিনলে, পড়া হলো? না না, আমি বাড়ি যাইনি তো, আমি এই সপ্তাহটা তো দিদির বাড়িতে ছিলাম, আমাকে তো বাড়ি গিয়ে পড়তে হবে। এই দেখুন দাদারা, এই পাপিষ্ঠ লোককে ভালো করে দেখুন। ফ্রিডম সেলে নিজের জন্য বই কিনেছে, কোথায় কলকাতায় বন্ধুর জন্য একটা বই কিনে পাঠিয়ে দেবে, করেনি কিন্তু। ওকে, দেখে রাখুন এই পাপিষ্ঠকে ভালো করে। এই মিষ্টি হাসির পেছনে একটা কৃপণ লোক আছে লুকিয়ে। ওকে, কৃপণ তো একেবারেই নই, যে রেটে কেনা হয়েছে বই এই মাসে, কৃপণ তো একেবারেই নই। যাই হোক, বই কেনার রোগ খুব বাজে রোগ, ঠিক আছে, জঘন্য রোগ। আমি ভাবছি যে আমি বেড়াতে যাব, পয়সা কড়ি রাখতে হবে। কালকে বুক ফার্মে গেলাম, আমাকে অনির্বাণ বলে দিল যে এই বইগুলো কিনিস না, আমার কাছে আছে। সেটার পরে আমি 11টা বই কিনলাম। কংগ্রেচুলেশন, ফাটাই দিয়েছি। কত টাকা গেছে? 1900 সামথিং। ওকে, বাবা। আর তারপরে তো বেরিয়ে ওই বুক লুক থেকে আরো 2টো বই কিনলাম, তার মধ্যে তোমার ওই বইটা বললাম, সাক্ষ্যজিতের মৃত পাখি, শেষ মৃত পাখি। হ্যাঁ, শেষ মৃত পাখি। তো আমার বাড়িতে এখন নতুন বই ঢুকেছে হলো বেসিক্যালি রেভেন্স লাস্ট টাইম, পুতুল নাচের রীতিকথা, কালকে মনে হয় কিংডম কামটা ঢুকবে বাড়িতে। কিংডম কামের কি তুমি কি ওই এটা নিলে, মানে ট্রেড পেপার ব্যাক নিয়েছো, নাকি হার্ড কভার, নাকি ডিলাক্স, নাকি ওই কম্প্যাক্ট এডিশন? ডিলাক্স। দেখুন দাদা, লোকে ডিলাক্স হোটেলে থাকে, এ ডিলাক্স এডিশন কমিক্স এর বই কেনে, যেইটা কম্প্যাক্ট এডিশন বা নর্মাল ট্রেড পেপার ব্যাকে 1/3 প্রাইসে পেয়ে যায়, ছেলে ডিলাক্স এডিশন কেনে, ঠিক আছে? ছেলের আমি ডিলাক্স এডিশন কিনেছি, কারণ অ্যালেক্স রসের আর্ট ওই কম্প্যাক্ট এডিশনে পড়া যাবে না। সরি, এই ব্যাপারে আমি তোমার সাথে ফুল এগ্রি করি ভাই, ঠিক আছে? আমার কাছে কিংডম কাম আছে, কিন্তু নর্মাল ট্রেড পেপার, ওটার দাম এখন বেশ কম চলছে, 1000 মতো চলছে, কিন্তু গ্লসি পেপার। ফলে তাদের ডিলাক্স এডিশন আর ট্রেড পেপার ব্যাগের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, খালি বইটা আরো চওড়া হয়। হ্যাঁ, বইটা আরো চওড়া হয়, ভেতরে কিছু এক্সট্রা আর্ট ওয়ার্ক বা আর্টিস্টদের ব্যাপার স্যাপারে একটু থাকে, আর কভারটা হয় হচ্ছে কি সলিড। মানে ওই ডিলাক্স এডিশন দিয়ে ঘুরিয়ে তুমি কাউকে মারবে, বাতের পটি কোথায়, ঠিক আছে? আচ্ছা, না আমি মনে এক সেকেন্ড ডিলাক্সটা না, আমি মনে ব্ল্যাক লেভেল এডিশনটা পেপার ব্যাগটাই কিনেছি, যেটার ওপেনিংটা হলো ওই সবাই উঠছে, সুপারম্যান উঠছে ওই করে সবাই স্ট্রেট, ওটা মানে ব্ল্যাক লেভেল পেপার ব্যাগ এডিশন, ওটা পেপার ব্যাগ। ওটাই বোধহয় তোমার অরিজিনাল কভার, ওটাই, কারণ আমার কাছে ওটাই আছে, যে সবাই ওই আকাশে মানে উড়ন্ত অবস্থায় স্টাক রয়েছে কিংডম কাম। হ্যাঁ। না ভাই, ওই অ্যালেক্স রসের আর্টওয়ার্ক ওই ছোট কম্প্যাক্ট এডিশনে পড়া যায় না। আই এম সরি, অত ইনসাল্ট করতে পারবো না লোকটাকে। অ্যালেক্স রসের আঁকা, হ্যাঁ, মানে দেখে মনে হয় যে এটা অয়েল পেন্টিং ভাই, দিস ইজ নট নর্মাল ড্রয়িং, দিস ইজ অয়েল পেন্টিং। আর অ্যালেক্স রস কিন্তু ডিসিতেই এইসব জিনিসপত্রগুলো করে, সব রেভারেন্সিয়াল, সব হিরোদের প্রতি কত শ্রদ্ধা, দেখেই বোঝা যায় কত শ্রদ্ধা ডিসি প্রতি। মার্ভেল অ্যালেক্স রস কিন্তু ডেয়ার ডেভিল, উলভারাইন এদের কভারও এঁকেছে, ভালোই এঁকেছে, স্পাইডারম্যানের কভার ও ভালো এঁকেছে, কিন্তু ওর কভার গুলো ফর স্টোরিজ যেগুলোর কোনো মাথা মুন্ডু নেই। ক্যাপ্টেন আমেরিকা থর কিস করছে, ও আমি এঁকে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আই এম লাইক, বাহ, ভেরি গুড।
চালিয়ে যাও। এই কতদিন চলবে আমি জানি না এই গল্প, বাট ইউ গেভ অ্যান আর্ট ভেরি গুড। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ ধরে স্পাইডারম্যান নিয়ে কথাবার্তা তো বললাম, আমাদের সব থেকে ক্রিম টপিক সার্টেন সিনেমার সার্টেন বক্স অফিস নিয়ে আমরা লাস্টে কথা বলবো। এই তোমাকে আমি যখন হাঁকতে হাঁকতে বললাম যে চলো পডকাস্ট করি,